সালের প্রতি আমাদের শ্রদ্ধা থাকার কারণে এই রিসেট বাটন শব্দটিকে আমি বিশেষভাবে লক্ষ্য করেছি। তাহলে কি রিসেট বাটনের বিষয়টা যখন তুমি নিজেই আনলে, তাহলে কি প্রশ্ন হচ্ছে তুমি মনে করো বর্তমান সরকার স্বাধীনতা বিরোধী সরকার অথবা স্বাধীনতার স্পিরিটের বিরুদ্ধে? এই বিষয়গুলিকে তুমি কিভাবে দেখছো, সরাসরি যদি উত্তরগুলি দিতে। এই সরকার কিন্তু সেটির দালিলিক প্রমাণই রেখেছে। এক হচ্ছে সংবিধান নিয়ে তাদের যে বক্তব্য আমরা ইতিমধ্যে শুনেছি, রাজনৈতিক মতামতের পার্থক্য থাকতে পারে, গণতান্ত্রিক দুর্বলতা ত্রুটি বিচ্যুতি নিয়ে আলাপ আলোচনা হতে পারে, আমাদেরও ত্রুটি বিচ্যুতি ভুলভ্রান্তি থাকতে পারে, সব বিষয় নিয়ে খোলামেলা আলোচনাকে আমরা স্বাগত জানাই। কিন্তু তারা আজকে যে বিষয়টিকে সামনে রেখে এই রিসেট বাটনের কথা নিয়ে এসেছে এবং তাদের কাজে কর্মে যদি আমরা সেটির প্রতিকায়ন আমরা দেখতে পাই, মুক্তিযুদ্ধের অঙ্গীকার, মুক্তিযোদ্ধাদের প্রতি বাংলাদেশের জনগণের যে সম্মাননা রয়েছে সেটিকে ধূলিসাৎ করা এবং ৭১ সালকে প্রতিস্থাপিত করার একটি প্রচেষ্টা এবং আমাদের ৭১ সালের ব্যাপারে বাংলাদেশের জনগণের যে দৃষ্টিভঙ্গি, সেই দৃষ্টিভঙ্গিকে বদলে দেওয়ার একটি অপচেষ্টা আমরা দেখতে পাচ্ছি। গোটা বাংলাদেশের মানুষের সম্মিলিত যে লক্ষ্যগুলো ছিল, সেটি গণতন্ত্র হোক, সেটি শোষণ মুক্তি হোক, সেটি এক ধরনের ইনক্লুসিভ অন্তর্ভুক্তিমূলক সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা হোক, সবকিছুকে আজকে ধূলিসাৎ করার যে প্রয়াস আমরা দেখতে পাচ্ছি। তো সুস্পষ্ট ভাবেই তারা আসলে এটিতেই তারা বিশ্বাস করে এবং আমাদের স্বাধীনতার অঙ্গীকারে তারা বিশ্বাস করে না বলে আমি মনে করি। আরেকটি বিষয় হচ্ছে যে একটি কথা প্রায়শই এসে যায় এবং এটা খুব আলোচিত সবসময় হয়ে আসছে, বিশেষ করে এই জুলাই আগস্ট সময় থেকেই, ছাত্রলীগ কি আসলে হেলমেট বাহিনী? প্রশ্নই আসে না। এটিও আমরা মনে করি যে এটি ক্যারেক্টার অ্যাসাসিনেশন করার একটি প্রচেষ্টা হিসেবে এটি করা হয়েছে। বাংলাদেশ ছাত্রলীগ একটি ছাত্র সংগঠন এবং বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনে, আমাদের স্বায়ত্ত শাসনের আন্দোলনে এবং স্বাধীনতা পরবর্তী সময়ে গণতান্ত্রিক আন্দোলনেও বাংলাদেশ ছাত্রলীগ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে, নেতৃত্ব দিয়েছে বাংলাদেশ ছাত্র সমাজকে। বাংলাদেশের ছাত্র সমাজের ভোটেই বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীরা ছাত্র সংসদ নির্বাচনে বিজয়ী হয়েছে। বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীরাই রাষ্ট্রীয়ভাবে একাডেমিক ক্ষেত্রে, ব্যবসায়িক ক্ষেত্রে, সামাজিক নেতৃত্বে, পেশাজীবী নেতৃত্বে, প্রত্যেকটি ক্ষেত্রে বাংলাদেশ ছাত্রলীগের কর্মীরা নেতৃত্ব দিয়েছে, বাংলাদেশকে কন্ট্রিবিউট করেছে। আর সার্বিকভাবে আমাদের হেলমেট কারা পড়েছিল? তাহলে হেলমেট কারা পড়েছিল? যারা কিনা ছাত্রদের উপরে দেখছিলাম আমরা আক্রমণ চালে, হেলমেট কারা পড়েছিল? দেখুন, অপরাধ যদি কেউ করে থাকে, সেটি হেলমেট পরে থাকলেও সে অপরাধী, হেলমেট না পরে থাকলেও সে অপরাধী। কিন্তু একটি ছাত্র সংগঠন, একটি ছাত্র রাজনীতির সমস্যা বাংলাদেশে রয়েছে। ছাত্র রাজনীতির মধ্যে নানা নেগেটিভ কম্পোনেন্ট প্রবেশ করেছিল। বাংলাদেশ ছাত্রলীগের বাইরে থাকতে অনেক ক্ষেত্রে হয়তো আমরা শিক্ষার্থীদের প্রত্যাশিত যে ছাত্র রাজনীতি, সেটির রূপায়ণ হয়তো আমরাও ঘটাতে সবসময় সক্ষম হইনি, সেটি আমি অকপটে স্বীকার করি। কিন্তু তার মানে এই নয় যে একটি ছাত্র সংগঠনকে এই ধরনের বিভিন্ন ধরনের ট্যাগ দেয়া, যেটির মাধ্যমে আমরা মনে করি মূলত যে ছাত্র সংগঠনগুলোর ব্যাপারে বাংলাদেশের ছাত্র সমাজের একটি অলিখিত নিষেধাজ্ঞা ছিল, একটি স্পিরিট ছিল, একটি প্রতিবাদ ছিল, সেটিকে কোনোভাবে দুর্বল করার জন্য আজকে এই ধরনের বিষয়গুলো নিয়ে আসা হয়েছে। এবং বিশেষ করে যুদ্ধাপরাধীদের দায় আড়াল করা, মানবতা বিরোধী অপরাধের দায় আড়াল করা, নিজের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিষয়ে এক ধরনের সামাজিক নমনীয়তা তৈরি করার জন্যই, অপরকে দোষী করে নিজের যে ঐতিহাসিক দায়গুলো রয়েছে সেগুলো আড়াল করার জন্যই এই প্রোপাগান্ডাগুলোর আশ্রয় গ্রহণ করা হয়েছে বলে এগুলো ঠিকই আছে। কিন্তু কথা হচ্ছে হেলমেটের পেছনে না হয় আড়াল হয়েছে কে আছে, কিন্তু তোমার এলাকার সার্জিস আলম, এবং আমরা দেখেছি সার্জিস আলম একসময় ছাত্রলীগের অ্যাক্টিভিটিস এর জড়িত ছিল। হাসনাত আব্দুল্লাহর পুরনো অ্যাক্টিভিটিস এর স্ট্যাটাসে আমরা তাই লক্ষ্য করেছি, এবং এমনও লক্ষ্য করেছি সমন্বয়কারীদের ভেতরে শিবির পরবর্তীতে তারা নিজেদেরকে প্রকাশ করেছে, যদিও তারা ছাত্রলীগের অ্যাক্টিভিটিস এর সাথে জড়িত ছিল। আমরা এত হাজার মাইল দূর থেকে, আমি নিজেও শেখ হাসিনা সরকারের পরপরই এদের সাথে হিজবুত তাহরীর সংযোগ এবং শিবিরের সংযোগের স্পষ্ট প্রমাণ আমি দেওয়ার চেষ্টা করেছি। তা তোমরা মাঠে থেকে এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের তোমাদের কর্মী থাকার পরেও তুমি এই বিষয়ে ব্যাপকভাবে বিফল হয়েছো, তাই নয় কি? হ্যাঁ, এই ধরনের কিছু বিচ্যুতি অবশ্যই ঘটেছে এবং যে নামগুলো আসলো তারা বিভিন্ন সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাদেশ ছাত্রলীগ সম্পর্কে প্রশস্তিমূলক প্রশংসা করেছে, ছাত্রলীগ কর্মীদের নানাভাবে দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করেছে। ছাত্রলীগের সাংগঠনিক কাঠামোতে, যদিও আপনি যে দুজনের নাম বললেন, সাংগঠনিক কাঠামোতে তাদের কোনো অন্তর্ভুক্তি ছিল না। আজকেও আমরা দেখেছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্র শিবিরের যখন পূর্ণাঙ্গ কমিটি ঘোষিত হয়েছে, সেখানেও আমরা সমন্বয়কদের একটি অংশকে আমরা দেখেছি যে বিভিন্ন জন যারা সমন্বয়ক পদে ছিল তারা ছাত্র শিবিরের পূর্ণাঙ্গ কমিটিতে রয়েছে। স্বাভাবিকভাবে আমরা দেখেছি যে একটি ছাত্র আন্দোলন, একটি ইস্যু ভিত্তিক আন্দোলন, সেই আন্দোলনের ব্যাপারে শিক্ষার্থীদের কমিটমেন্ট থাকে, শিক্ষার্থীদের দৃঢ়তা থাকে, শিক্ষার্থীরা সমস্যাটির সমাধান চায়, এটি একটি স্বাভাবিক বিষয়। এবং আমরা দেখেছি যে এই ইস্যুটিকে কিভাবে ব্যবহার করা হয়েছে এবং এই ইস্যুকে কেন্দ্র করে তারা যদি সত্যিকার অর্থেই
ইস্যু ভিত্তিক আন্দোলনে থাকতো, ছাত্রদের প্রকৃত যে লক্ষ্য ছিল কোটা সংস্কার, সেই ব্যাপারে যদি তারা কমিটেড থাকতো এবং ছাত্রদেরকে ভিন্ন খাতে প্রবাহিত করার যদি তাদের ব্যাপারে ভিন্ন খাতে প্রবাহিত না করার জন্য তাদের কোনো লক্ষ্য থাকতো, তাহলে কিন্তু এই পরিচয়টি আড়াল করার কোনো প্রয়োজন তাদের। আমরা অনেকবার শুনেছি, আন্দোলন চলাকালীন সময় অনেকবার শুনেছি যে এখানে শিবির জড়িত, সরকার পতনের আন্দোলন জড়িত, ইত্যাদি বিষয়গুলো জড়িত। কিন্তু গতকাল আমরা মাসুদের যে সমন্বয়কারী মাসুদ, ওর কথা থেকে সে স্বীকারই করেছে, মূলত যেটা আমরা সাসপেক্ট করছিলাম যে স্বীকারই করেছে মূল টার্গেট ছিল সরকারের পতন। কিন্তু একজনকে তোমরা ধরতে পারোনি। অ্যামেজিং একটা বিষয়। দেখুন, আমাদের একটা নাম আমরা জানতে পারিনি, একটা নামও আমরা জানতে পারিনি যে এরা সরাসরি কি কাজ করছে। সারা বলেছে যে সারা শিক্ষা প্রতিষ্ঠানে তারা বহু বছর ধরে এই পরিকল্পনা করে আসছিল, যেটা গন্ধ আমরা পাচ্ছিলাম। কিন্তু এটা এই দায়িত্ব কে নেবে? প্রথম কথা হচ্ছে যে আমরা কিন্তু এই কোটা ইস্যুর আন্দোলনে বাংলাদেশ ছাত্রলীগও আমাদের জায়গা থেকে আমরা দায়িত্বশীল ভূমিকা পালন করার চেষ্টা করেছি। শিক্ষার্থীরা জানে আজকে বাংলাদেশ ছাত্রলীগ সম্পর্কে যতই এক ধরনের নিষেধাজ্ঞা দেওয়া হোক, বাংলাদেশ ছাত্রলীগ সম্পর্কে যতই প্রোপাগান্ডা পরিচালনা করা হোক, শিক্ষার্থীরা কিন্তু জানে যে কোটা সংস্কারের ব্যাপারে বাংলাদেশ ছাত্রলীগের আন্তরিকতা। বাংলাদেশ ছাত্রলীগ কোটা সংস্কার করার জন্য সংশ্লিষ্ট সকল পক্ষের সঙ্গে কথা বলা, আইনগতভাবে বিষয়টি মোকাবেলা করা, সরকারের কাছে বিষয়টি তুলে ধরা এবং এটির সমাধান নিয়ে আসা। বাংলাদেশ ছাত্রলীগ এটির মধ্যেই সীমাবদ্ধ ছিল। কিন্তু আমরা যেটি দেখতে পেয়েছি এবং আজকে যে যারা স্বীকারোক্তি দিচ্ছে, আজকে তারা বলছে সশস্ত্র বিপ্লবের জন্য প্রস্তুত ছিল, তারা বলছে তারা এই পুলিশ হত্যা করা, শিক্ষার্থীদের হত্যা করা, এই ধরনের সেন্সিটিভ ফিলিং গুলো না হলে তারা এই ধরনের পরিস্থিতি তৈরি করতে পারতো না, এগুলো তারা বলছে। আর আমরা বাংলাদেশ ছাত্রলীগের, কিংবা শুধু বাংলাদেশ ছাত্রলীগ নয়, আমরা যদি বাংলাদেশের ছাত্র রাজনীতি সম্পর্কে যদি আমরা একেবারে বিশদভাবে খেয়াল রাখি, তাহলে দেখবো যে এই যে ইন্ট্রেন্স ইন ডিসগাইজ, এক ধরনের অনুপ্রবেশের মাধ্যমে ছদ্মবেশ, এক ধরনের ভিন্ন রূপ ধারণ করে অনুপ্রবেশ ঘটানো, এটি বাংলাদেশ ছাত্রলীগ এটির শিকার হয়েছে। অন্যান্য প্রগতিশীল ছাত্র সংগঠনগুলোর অভ্যন্তরেও কিন্তু এই ধরনের মৌলবাদী সংগঠনগুলোর অনুপ্রবেশ ঘটেছে। শুধু তাই নয়, সামাজিক সাংস্কৃতিক সংগঠনগুলো, বিভিন্ন সমিতিগুলো, এগুলোতেও কিন্তু এদের অনুপ্রবেশকে আমরা দেখেছি। এবং তারা আশ্চর্য বিষয় হচ্ছে যে আমরা কয়েক বছর আগে আমরা দেখেছি, বিশেষ করে 2022-এ প্রগতিশীল ছাত্র বিষয়গুলো যখন এসলো, তাদের অনেকেই যেমন মৈত্রী সহ তারা ছাত্র লীগকে নিষিদ্ধ করার কথা দাবি তুলেছিল। তবে আরেকটি বিষয় হচ্ছে যে তারা নিজেরাই এখন নানানভাবে সাইডলাইন হচ্ছে বর্তমান সমন্বয়কারীদেরকে। এবং আমরা দেখেছি যেমন তিতুমির কলেজে বিষয়টি দেখলাম, তিতুমির কলেজে অনেক ইনফরমেশন আমার হাতে এসে পৌঁছেছে। সেখানে দেখতে পাচ্ছি যে হিজবুত তাহরীর মোটামুটি কন্ট্রোলে চলে গেছে তিতুমির কলেজ, এবং তারা চাচ্ছে এখন আর কোনো দলীয় রাজনীতিক না হোক তিতুমির কলেজে। উল্টো একই বিষয়ে আমরা পরিলক্ষিত দেখতে পাচ্ছি যে এরা বর্তমানে একটা সরকার পার্টির মতো কাজ করছে সমন্বয়কারীরা, বাট এট দ্য সেম টাইম তারা বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ে এমনকি আমরা দেখেছি ছাত্র দলের কোন রকম পোস্টারিং এর বিরোধিতা করছে। এবং আবার গত দুদিন আগে আসিফ মাহমুদ সে বলেছে যে ডিসেম্বর জানুয়ারির ভিতরেই সে চাইছে যে পুরো বাংলাদেশে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানগুলো, সংসদগুলো চালু হয়ে যায়। যখন বিএনপি বা ছাত্র দল ওপেনলি রাজনীতি করার ক্ষেত্রে নানা প্রকার বাধার সম্মুখীন হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়, এবং ছাত্রলীগের একটি দুর্গ ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়, সেখানে ছাত্র জাতীয় রাজনীতি করতে পারবে না, এবং কিন্তু তারা এই বিষয়ে ইনফ্লুয়েন্স খাটাবে। এই বিষয়টিকে তুমি কিভাবে দেখছো? এই যে তারা এই কৌশলটি গ্রহণ করেছে, এই কৌশল কিন্তু আমরা এর আগেও দেখেছি। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে যখন একটি দুর্ভাগ্যজনক ঘটনা ঘটে, সেটিকে ব্যবহার করা, নিষিদ্ধ রাজনীতির প্রবাহটিকে তারা নিরাপদ রাখার জন্য এই যে মূলধারা রাজনীতি হোক, প্রগতিশীল ছাত্র রাজনীতি হোক, এটির এক ধরনের বিস্তৃতি তারা বন্ধ রাখতে চেয়েছে। এবং এই কোটা সংস্কার আন্দোলনের প্রারম্ভিক সময়ের পরবর্তীতে আমরা যখন দাবিগুলো দেখি, যখন এটি অন্যান্য দাবিগুলো যখন সংযুক্ত করা হলো, সেখানেও কিন্তু আমরা দেখেছি যে সেখানে ছাত্র রাজনীতি বন্ধ করা, ছাত্র রাজনীতি নিষিদ্ধ করা, এগুলো কিন্তু তারা দাবি আকারে নিয়ে এসেছে। এবং আমরা পরবর্তীতে এটিও দেখি যে যারা এই দাবিগুলো নিয়ে এসেছিল তারাই কিন্তু এই মৌলবাদী যুদ্ধাপরাধের দায়ে অভিযুক্ত ছাত্র সংগঠনের সঙ্গে সম্পৃক্ত রয়েছে। এবং বর্তমান সময়েও তারা যেখানে যেটি প্রয়োজন, যখন যেখানে প্রয়োজন হচ্ছে যে তারা ছাত্র রাজনীতি বন্ধ রাখলে তাদের সাংগঠনিক কর্মকাণ্ড নির্বিঘ্নে রাখা তাদের জন্য সহজ হবে, সেখানে তারা সেই ধরনের দাবি দাওয়াগুলো তারা নিয়ে আসে বা এক ধরনের জিম্মি করছে। আজকে তো বাংলাদেশের যে অবস্থা, আমরা আগে বলতাম মগের মুল্লুক, এখন চালু হয়েছে মবের মুল্লুক। এই তারা যা বলছে তাই হচ্ছে, সেটি বাস্তবায়িত হচ্ছে, এবং সত্যিকার অর্থে এটি তো সরকারের লাঠিয়াল বাহিনীতে পরিণত হয়েছে। সরকারের যে এজেন্ডা রয়েছে সেই এজেন্ডা গুলো তারা এই এজেন্ডা গুলো কি বলে মনে করো? মেইন এজেন্ডাটা কি? প্রথম যদি এজেন্ডা বলি, প্রথম এজেন্ডা আমরা দেখতে পাচ্ছি যে আমরা এই সরকার আজকে
বাংলাদেশে এক ধরনের বাংলাদেশের জনগণ যাকে রায় দেবে তারাই শাসন ব্যবস্থা পরিচালনা করবে, জনগণের ম্যান্ডেট যার কাছে থাকবে তারাই শাসন ব্যবস্থা পরিচালনা করবে। আমাদের মুক্তিযুদ্ধের অন্যতম অঙ্গীকারিত হচ্ছে যে নির্বাচিত প্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে। তো তারা ক্ষমতায় এসেছে, আজকে যারা জবরদখল করে রয়েছে তারা কিসের ভিত্তিতে ক্ষমতায় রয়েছে, কারা তাদেরকে ম্যান্ডেট দিয়েছে? প্রথম কথা হচ্ছে তাদের যে অগণতান্ত্রিক শাসন ব্যবস্থা, এটির নিরাপত্তা নিশ্চিত করার জন্য তারা এই শিক্ষার্থীদেরকে ব্যবহার করার চেষ্টা করছে, এবং শিক্ষার্থীদের এই বিশেষ করে এই যারা এই সরকারের এই অবৈধ সরকারের কাঠামোর আওতায় এসেছে এবং তারাও এখানে এক ধরনের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। একটি হচ্ছে অগণতান্ত্রিক শাসন ব্যবস্থার নিরাপত্তা নিশ্চিত করা, আরেকটি হচ্ছে আইসিটি ট্রাইব্যুনালের যে তারা নাটক তৈরি করেছে, এটি আমরা মনে করি যে যুদ্ধাপরাধীদের বিচার বাস্তবায়ন, যেটির ব্যাপারে বাংলাদেশের সকল ছাত্র সংগঠনের এক ধরনের ঐক্যমত্য ছিল যে এই তুমি কি মনে করছো না বর্তমানে যে ট্রাইব্যুনাল তৈরি করা হয়েছে এখানে ফেয়ার ট্রায়াল হবে না? সেটি তো সুযোগই নেই, প্রশ্নই আসে না। যুদ্ধাপরাধীদের বিচার বাস্তবায়ন করেছে, ন্যায় বিচার নিশ্চিত করা হয়েছে, এটির প্রতিশোধ হিসেবে আজকে এই আইসিটি ট্রাইব্যুনালের নাটক তারা মঞ্চস্থ করছে বলে আমরা মনে করি। আচ্ছা, আরেকটি বিষয় আসছে যে সমন্বয়কারীদের পক্ষ থেকে এই বিষয়গুলো এসছে, এবং এর পার্সোনালি আমি এই বিষয়টাকে সাথে আমি একমত। যেমন আমি বলি, বিষয়টা হচ্ছে বর্তমানে যারা মেইন স্ট্রিম রাজনীতির সাথে জড়িত, যারা দেশ পরিচালনা করছেন, এটা আওয়ামী লীগ হোক বা বিএনপি হোক, যারা দেশ শাসন করেছেন, তাদের ভেতরে একটি সেই সরকার একটি প্রবণতা দেখতে পাচ্ছি আমরা। সেটা হচ্ছে আমার মার প্রজন্ম, দ্যাট মিনস শেখ হাসিনা, খালেদা জিয়া, ওনাদের প্রজন্মই অতিরিক্ত, যারা বলবো আমি 70-80 বছর বয়স, ওনারা দেশ শাসন করছেন, কিন্তু আমার প্রজন্ম বা তারেক রহমান বা সজীব ওয়াজেদ জয়, আমরা হচ্ছে আমাদের প্রজন্ম, এই প্রজন্মকে পাশ কাটিয়ে বর্তমানে একেবারে জাম্প করে চলে যাচ্ছে অতি তরুণের প্রজন্ম। এই বিষয়টি কেন ঘটলো, এবং এখানে নেতারা কি কুক্ষিগত করে রেখেছিলেন? অতি যারা স্বাধীনতা প্রজন্মে, তারা কি কুক্ষিগত করে রেখেছিলেন, নাকি নেতা সামনে আসতে দিচ্ছেন না অন্য কোনো কারণে, সেটা পরিবারতন্ত্র বা যেটাই বলি না কেন? হোয়াট ডু ইউ থিংক অফ দিস? না, আমাদের তরুণদের রাজনৈতিকতে আসা, তরুণদের নীতি নির্ধারণী প্রক্রিয়া থাকা, তরুণদের পলিসি মেকিং এ থাকা, এটা স্বাভাবিকভাবেই রাষ্ট্রের জন্য ইতিবাচক। এটির জন্য একটি প্রক্রিয়া রয়েছে এবং এটির ব্যাপারে কিন্তু সেটা তো হয়ে আসেনি। আমরা দেখেছি যে আমাদের প্রজন্ম সামনে আসতে, বিশেষ করে 90-এর সাথে আমরা যারা জড়িত ছিলাম প্রত্যক্ষ বা পরোক্ষভাবে, আমাদের প্রজন্ম সামনে আসতে পারিনি। এবং আমাদের প্রজন্মে একটা বন্ধুত্ব ছিল, যেমন আমরা 90-এর অভ্যুত্থানের সময় আমার খুব ঘনিষ্ঠ বন্ধু ছিল বাহাদুর ব্যাপারী, এবং আমার আরেক ঘনিষ্ঠ বন্ধু ছিল, সে ছাত্র দলে, সে ছিল আমাদের নাদিম, আলী আক্কাস নাদিম। কিন্তু আমরা দেখছি বর্তমান প্রজন্ম, তোমাদের প্রজন্মে সে বন্ধুত্বের একটা ঘাটতি দেখা দিচ্ছে। বাট এট দ্য সেম টাইম আমাদের প্রজন্মকে পাশ কাটিয়ে হয় অতি বয়স্ক নাহলে অতি তরুণ, এই ব্যাপারটাকে কেন ঘটলো? এরকম শূন্যতার জন্য কি আসলে যে সরকারের পতন হয়েছে অথবা যে সরকার আসতে চাইছে তাদের ভিতরে কোনো সমস্যা আছে কি সাদ্দাম? একটি হচ্ছে যে তরুণদের রাজনীতিতে অংশগ্রহণের যতটুকু মাত্রায় হওয়া উচিত ছিল সে জায়গায় তো কিছু ব্যত্যয় রয়েছেই, সেটা আমি স্বীকার করি। কেন সেটা? আর দ্বিতীয় বিষয়, সেটি আমি আসছি। আর দ্বিতীয় যে বিষয়টি বলি, আমি মনে করি যে গণতন্ত্র যদি কোনো প্রতিষ্ঠিত হয়, গণতান্ত্রিক ভাবে বাংলাদেশের যাত্রা যদি তৈরি হয়, বাংলাদেশের জনগণ যদি তাদের পছন্দ মতো শাসন ব্যবস্থা বেছে নিতে পারে, তাহলে আজকে যে শূন্যতা আপনি তৈরি হয়েছে, এই শূন্যতা স্বাভাবিকভাবে কেটে যাবে বলে আমি মনে করি। আর কারণ মধ্যবর্তী সময়ে যারা আজকে এই ক্ষমতা কুক্ষিগত করে রেখেছে, বঙ্গবন্ধুকে হত্যা করার পরে বঙ্গবন্ধুর খুনিরাও তো বাংলাদেশের বঙ্গভবন পরিচালনা করেছে অস্ত্রের মুখে, বুলেটের মুখে, ব্যানেটের মুখে। তো তারা যদি, এবং বর্তমান সময়ে 24 সালের 5 আগস্ট পরবর্তী সময়ে কেউ যদি বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসকে যদি কেউ 3 মাসের মধ্যে ফ্রেমবন্দি করে রাখে, তারাও বোকার স্বর্গে বসবাস করবে বলে মনে করি। আচ্ছা, আরেকটি বিষয় হচ্ছে বর্তমানে আওয়ামী লীগ সরকারের পরে বর্তমানে আমরা যারা আওয়ামী লীগ একেবারে ফ্রন্টলাইনে ছিলেন, যারা মন্ত্রী ছিলেন, এমপি ছিলেন, যারা অনেকেই করাপশনও জড়িত ছিল, শেখ হাসিনা নিজেও বলেছেন যে ওনার পিওনও করাপশনে জড়িত ছিল। কিন্তু এই যে বিশাল করাপশন করে তারা যে দেশে বিদেশে অনেকেই চলে গেছেন, কিন্তু তাদের এলাকায় অনেকেই খুব দুরবস্থায় আছেন। এই যে হাজার হাজার কোটি টাকা তারা নিয়ে গেছেন, কিন্তু তারা কেউ ক্যামেরার সামনে এসে অ্যাপোলজি তো দূরের কথা, তাদেরকে আমরা দেখতেই পাচ্ছি না। এই বিষয়টাকে তুমি যেমন এসছো, তুমি ছাত্রলীগের নেতা, তুমি এসছো এবং তুমি আমাকে বলেছো মুহাসিল ভাই আপনি যে কোনো প্রশ্ন করতে পারেন, সেটার জন্য তোমাকে থ্যাংক ইউ। তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে ওনারা কেন আসবেন না, এবং ওনাদের কি দলের প্রতি কোনো দায়বদ্ধতা নেই, দেশের মানুষের প্রতি কোনো দায়বদ্ধতা নেই? যখন আওয়ামী লীগ একটি চরম দুঃসময়ের ভিতরে যাচ্ছে, তাদের নেতা কর্মীকে জায়গায় জায়গায় এখনো মাস কিলিং হচ্ছে, মব কিলিং হচ্ছে, এই বিষয়টাকে তুমি কিভাবে দেখছো? প্রথম কথা হচ্ছে যে আমাদের এই গোটা দেশেই তো রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে হোক কিংবা একটি পলিটিক্যাল সিন্ডিকেট গড়ে তুলে হোক, গোটা দেশে কিন্তু আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর নির্যাতন নিষ্পেষণ পরিচালনা করা হচ্ছে।
এবং দেশে কোনো আইনের শাসন নেই, কোনো ন্যূনতম বিচার ব্যবস্থা বাংলাদেশে কোথাও নেই, এবং কোন ধরনের আজকে যে ন্যূনতম ন্যায়সঙ্গত গণতান্ত্রিক বিধি ব্যবস্থা সেটির প্রতিও ন্যূনতম শ্রদ্ধা কিন্তু দেখাচ্ছে না। যারা সরকার, এই অবৈধ সরকারের প্রধান হিসেবে রয়েছে, তিনিও এক ধরনের পৃষ্ঠপোষকতা দিচ্ছেন, তার বক্তৃতা বিবৃতিতে, তার সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ার মাধ্যমে এক ধরনের বৈধতা কিন্তু দেওয়া হচ্ছে, এবং এই হত্যাকাণ্ডগুলোকে এক ধরনের জায়েজ করা হচ্ছে, এবং তাই নয়, ভবিষ্যতেও হত্যাকাণ্ড ঘটবে সেই আগাম হুমকিও কিন্তু প্রদান করা হচ্ছে। তো এই যখন অবস্থা, স্বাভাবিকভাবে একটি রাজনৈতিক দলের নেটওয়ার্কিংটি কিন্তু কোনো না কোনো ভাবে এটির দ্বারা ক্ষতিগ্রস্ত হয়, সীমাবদ্ধ হয়ে পড়ে। কিন্তু আমি মনে করি যে সময়ের সঙ্গে সঙ্গে বাংলাদেশ ছাত্রলীগ বা আমাদের সকল সংগঠন আছে কিন্তু কিছুই বলে নেই, মন্ত্রীরা এমপিরা একটি কথা বলছেন না, দুই একজন দেখেছি এসছেন, কিন্তু এছাড়া কেউ একটি কথা বলছেন না, অনলাইনে এসব কথা বলছেন না তারা। হোয়াট ইজ দিস? আমি মনে করছি সবাই ধীরে ধীরে অবশ্যই তাদের যার যার চ্যানেলে সবাই যোগাযোগ করে। কখন আরো মানুষ মারা গেলে, ছাত্রলীগ এবং আওয়ামী লীগের কর্মীরা আরো মারা গেলে? আমি মনে করি যে দল অবশ্যই ঘুরে দাঁড়াবে এবং সবাই দায়িত্বশীল ভূমিকা পালন করবে বলে মনে করি। আচ্ছা, এখন আরেকটি বিষয়, তুমি যখন এলে যে সামনে আরো থ্রেট আসছে, যেমন গতকাল মাহফুজ আলমের একটি স্ট্যাটাস আমার দৃষ্টি আকর্ষণ করেছে, যেখানে সে পরোক্ষভাবে গৃহযুদ্ধের হুমকি দিয়েছে। এই বিষয়টাকে তুমি কিভাবে দেখছো, কেন সে দিচ্ছে বলে মনে করো? এই কোটা সংস্কার ইস্যুকে কেন্দ্র করে এই লাশের রাজনীতি, এই ধরনের গৃহযুদ্ধের বাস্তবতা, এই ধরনের সুযোগ সন্ধানী প্রচেষ্টা, এটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি, এটি নতুন কিছু নয়। যখন এই আন্দোলন চলাকালীন সময়, কারণ বাংলাদেশে আইনগতভাবে 11 জুলাইয়ের পর থেকে বাংলাদেশে কোনো কোটা কার্যকর ছিল না। 12 জুলাই যে পরীক্ষা দিয়েছে, 12 জুলাই যে পরীক্ষার বিজ্ঞপ্তিতে এসেছে, সেখানেও বাংলাদেশে 1% কোটাও ছিল না। এটি হচ্ছে বাংলাদেশের বাস্তবতা। তো 11 জুলাই যে আন্দোলনের একটি হ্যাপি এন্ডিং হওয়ার কথা, সেটিকে যে টেনে হিসেবে অন্যদিকে প্রলম্বিত করা হলো, এবং সে সময়ই বলা হয়েছে আওয়ামী নিধন করতে হবে, আওয়ামী লীগ নেতা কর্মীদেরকে হত্যা করতে হবে। এটি তো শুধু 5 আগস্ট পরবর্তী সময়ে সরকারের স্বীকারোক্তি নয়, আগে থেকে কিন্তু তারা এই ধরনের কথাবার্তাগুলো বলছে, এবং আজকে তারা যে ধরনের উদ্ধত্ত দেখাচ্ছে, যে ধরনের, এবং শুধু তাই নয়,